হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি ভালো নেই। কেন ভালো নেই? আমি ক্রিকেট ভক্ত কিন্তু। তো কালকে বাংলাদেশের খেলা দেখে টি-টোয়েন্টি ম্যাচ দেখে আসলে ভালো থাকা যায় না। ইন্ডিয়ার সাথে তারা যা খেললো, যেভাবে খেললো বিশেষ করে ব্যাটাররা, এটা আমাকে খুবই কষ্ট দিয়েছে। বোলিংটাও যা ইচ্ছে তাই হয়েছে কালকে। মানে ২ টা ডিপার্টমেন্টেই কালকে খারাপ খেলছে। তো সবচেয়ে খারাপ লাগছে ব্যাটসম্যানদের মেন্টালিটি দেখে। সবচেয়ে ১ম কথা বলি লিটন কুমার দাস। এই লোকটাকে আসলে আমরা যারা খেলা বুঝি, বাংলাদেশের ক্রিকেট পাগল জাতি, অধিকাংশ মানুষই খেলা বুঝে। তো লিটন কুমার দাস যে ওপেনার না বা ওপেনিং খেলার যোগ্যতা রাখে না, সেটা কতভাবে বললে যে ওকে ওপেনিং থেকে বাদ দেওয়া যায় বা ওকে টি-টোয়েন্টি থেকেই বাদ দেওয়া যায়, এটা আমি জানি না। আমার মাথায় ঢোকে না কেন সে টি-টোয়েন্টি খেলে বা ওপেনিং কেন খেলে। যেহেতু সে পারতেছে না ভাই। সে প্রতিনিয়ত এসে দলকে ১-২ ওভার খেলেই একটা বাজে অবস্থানে রেখে চলে যাচ্ছে। তাহলে কেন তাকে আমি ওপেনিং খেলাবো? পারভেজ হোসেন ইমন, উনি নতুন ছেলে, উনি আসছেন। হ্যাঁ, উনার শুরুটা খুব কনফিডেন্টলি মনে হচ্ছিল। খুব কনফিডেন্টলি সে খেলতেছিল। কিন্তু হুট করে প্লে ডাউন হয়ে চলে গেলেন। এই বলটাও ভালো ছিল। যেকোনো প্লেয়ারের ক্ষেত্রে এটা হতে পারে। সো উনার আমি দোষের কিছু দেখি না। কিন্তু লিটনের আউটটা আত্মহত্যার শামিল। যেটা আমাদের খুব কষ্ট দিয়েছে। হ্যাঁ? মানে রক্তক্ষরণ যেটা বোঝায়, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে যে তার মতো একটা প্লেয়ার এতগুলা ম্যাচ খেলার পরে সেই ধরনের একটা আউট হবে। এটা তার কাছে কাম্য না। যে বলটায় সে আউট হয়েছে ওরকম সেম বল আমাদের মোস্তাফিজও করেছে। কিন্তু মোস্তাফিজ ৬ খেয়েছে। কার হাতে? সূর্যকুমার যাদবের হাতে। দেখবেন লিটন কুমার এই ধরনের আউট আপনি বেশ ওয়ানডেতেও দেখবেন, টি-টোয়েন্টিতেও বেশি দেখবেন। অনেক হয়েছেন। খেলতে গিয়ে ওই বাউন্ডারির কাছে ক্যাচ বা উপরে উঠায় দিচ্ছেন। এ ধরনের আউট সে অনেক হয়েছে। কিন্তু তার কোনো শেখারও আগ্রহ নাই। সে মনে করে যতদিন হাতুড়ি শিঙে আছে সে খেলতে পারবে। বা বাঙালি বোকা, এরা তাকে নিবেই, তাকে বাদ দিবে না। সে যে কি প্লেয়ার সে নিজেই জানে না। যাই হোক, একে নিয়ে আপনি যত বলবেন ততই খারাপ লাগবে, কষ্ট লাগবে। আমরা ক্রিকেটের ভক্ত। তারপরে নাজমুল হোসেন শান্ত। কালকে তার শুরুটা খুব ভালো ছিল। তো আমি খুব আশায় ছিলাম যে কালকে উনি একটা ভালো ইনিংস খেলবে এবং খেলতেছেনও। হুট করে দেখলাম এর আগের বলটাই স্টাম্পিং মিস করলেন ওদের উইকেট কিপার, ঠিক আছে? এর পরের বলটায় উনি রিটার্ন ক্যাচ দিয়ে চলে আসলেন এবং কি সিলিভাবে একটা আউট হলেন আপনি চিন্তা করে দেখেন। মাহমুদুল্লাহ রিয়াদ। তার আগে আসলো কে? আমাদের তৌহিদ হৃদয়, যাকে নিয়ে অনেক আশা ভরসা টি-টোয়েন্টিতে। উনি কি করলেন? উনি কিন্তু ১ম এসে বরুণ চক্রবর্তীকে খেলতে গিয়ে ২ টা ৪ মারলেন এবং সে ১০ ১০ বলে ১২ ছিল। এরপরে ১২ তে রেখে সে মায়াঙ্ক যাদব যখন আসলেন, মায়াঙ্ক যাদবের নাম শুনেই সে ভয়তে ওই ওভারটা কিভাবে মেডেন দিয়ে দিলেন আপনারা দেখছেন। ওই মেডেন ওভারটাই কিন্তু টার্নিং পয়েন্ট খেলার। এরপরে বরুণ চক্রবর্তীকে আনলেন। ওই মেডেন ওভারটাকে রিকভার করতে গিয়ে আমাদের তৌহিদ হৃদয় ক্যাচ তুলে দিল। কি সিম্পল একটা ক্যাচ দিয়ে চলে আসে। আচ্ছা, একটা মেডেন ওভার হয়েছে, কি হইছে বাবা? এটা আরও তো ওভার অনেক পড়ে আছে। হ্যাঁ? দেখে শুনে একটু খেলেন। না, চলে আসছে। এরপরে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ সাহেব নামলেন। ভাবছিলাম আজকে যেহেতু ওনাকে একটু উপরে খেলাচ্ছে, উনি ভালো খেলবেন। কিন্তু এটার আমি পক্ষেও ছিলাম যে উনি একটু উপরে খেলুক, ধরে খেলুক। হ্যাঁ? ৫, ৭ টা ১০ টা ওভার যদি উনি খেলে যেতে পারে, একটা ভালো হ্যান্ডসাম স্কোর কিন্তু উনি করে দিয়ে যেতে পারেন। এটা আমার বিশ্বাস ছিল। কিন্তু উনি কি করলেন? মায়াঙ্ক যাদবকে বাউন্ডারি লাইনে গিয়ে একটা শট খেলতে গিয়ে ৬ মারতে গিয়ে আউট হয়ে গেলেন। ১ম একটু সেট হন। ২, ৪ টা ৫ টা ১০ টা বল দেখেন, তারপরে খেলেন। এসেই এভাবে শট দিয়ে আউট হয়ে গেলেন। আসলে এটা খুবই দৃষ্টিকটু মনে হইছে এবং দলটাকে একটা খুব বাজে পরিস্থিতি রেখে চলে গেছে। ওখানেই তো খেলা ম্যাচ
অর্ধেক শেষ। জাকের আলী উনিও ভালোই সঙ্গ দিচ্ছিলেন। হুট করে বরুণ চক্রবর্তীর একটা নিচু হওয়া বল, আসলে উনিও কিন্তু ঠেকাইছিলেন, উনি কিন্তু খেলতে গেছেন তা না, সুন্দর করে কিন্তু উনি বলটা বুঝতেই পারেন না, একটু নিচে হয়ে গিয়ে বলটা উনি বোল্ড হয়ে গেলেন। সো যখন টপ অর্ডার ফেল করে, মিডল অর্ডার ফেল করে, তখন লোয়ার মিডল অর্ডার যেটা আছে সেটা হলো মেহেদী হাসান মিরাজ। উনি আসলেন, উনি আর কি করবেন, ওনার যে কাজটা উনি ঠিকই করছেন, ওনার সাধ্যের ভিতর ওনার সবটুকু দিয়েছেন। আমি মনে করি উনি ৩ ফরম্যাটেই খেলার যোগ্য। যে যাই বলুক, ওই ইউটিউবার বলতেছে যে মেহেদী হাসান মিরাজকে টি-20তে নেওয়া ঠিক হয় না, এ বলতেছে, আমি মনে করি না, সে ৩টা ফরম্যাটই খেলারই যোগ্য এবং ৩টা ফরম্যাটে তাকেই ক্যাপ্টেন্সি দেওয়া উচিত ছিল শান্তর জায়গায়। সে অনেক পরিশ্রমী প্লেয়ার এবং সে বলের মেধা বুঝে কিন্তু খেলে গেছে একেবারে শেষ পর্যন্ত। রিশাদ হোসেন এসেই ভালো খেলতেছিলেন, হুট করে আউট হয়ে গেলেন। যদি উনি আজ ১টা-২টা ওভার টিকে যাইত, আমাদের রান কিন্তু ১৪০ বা ৫০ হলেও হতে পারে। রিশাদ হোসেন আউট হয়ে যাওয়ার পরে আমি বুঝছি যে স্কোর খুব বড় হবে না, সেটাই হয়েছে। ১২৭-২৮ এরকম অল আউট হয়ে গেল। আমরা কিন্তু শেষ পর্যন্ত খেলতে পারি না, মোস্তাফিজুর রহমান বোল্ড হয়ে শেষ। এই হলো বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা। এই ব্যাটিং নিয়ে আসলে খুব আগামী ২ মাসে আসার কিছু দেখা কঠিন। একটা নতুন ছেলে আসছিল জিসাল আলম, ওকে কিন্তু দলে নিলেও নিতে পারতেন। নতুন ছেলেদের আমরা কেন সুযোগ দিচ্ছি না? সেই একই ধাঁচের। আমি বুঝলাম না, আমাদের নির্বাচকদেরও সমস্যা নাকি কোচের সমস্যা? আমরা টি-20তেও তো করতে পারি, পরীক্ষা-নিরীক্ষা করতে পারি। ইন্ডিয়া করতেছে না। তাদের রেগুলার সব অধিকাংশ প্লেয়ারকে বাদ দিয়ে এই বিশ্বকাপ থেকে অনলি ২ জন না ৩ জন প্লেয়ার খেলতেছে এই সিরিজে। তো তারাও তো চেষ্টা করতেছে নতুন কিছু করার, নতুন প্লেয়ারদের নিয়ে আসার, তাদের সুযোগ দিয়ে তাদের বাজিয়ে দেখার। এখন বাজিয়ে দেখার তো এখনই সময়, ঠিক না? তো আমরা সেটা পারছি না কেন আমরা জানি না। যাই হোক, মেহেদী মিরাজ, ওনার জন্য শুভকামনা থাকলো। আগামী দিনের ক্যাপ্টেন কিন্তু উনি, যে যাই বলে। বোলিংয়ে কি হলো, শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ যখন শুরু করলেন, যে পরিমাণে পিটাইলো, ঠিক আছে, ওদের ওপেনিং জুটি, আমার কাছে মনে হয় দ্বিতীয় ওভার পরেই মেহেদী হাসান মিরাজকে নিয়ে আসা উচিত ছিল, তাহলে এইভাবে রানটা হতো না। কিন্তু কি করলেন আমাদের ক্যাপ্টেন, ৬ ওভার ৩ জন ফাস্ট বোলারকে দিয়ে করাই ফেললেন ২ ওভার ২ ওভার ২ ওভার করে, এবং ইচ্ছা মতো পিটাইলো। ৬ ওভারে ৬০ না ৬৩ রান, ১০-এর উপরে রান, ১২-র উপরে কাছাকাছি। ওখানেই তো ম্যাচ শেষ। এরপর তো সেই ধারাবাহিকতা রেখে হার্দিক পান্ডিয়া খেলাটাকে শেষ করে দিল। আমাদের স্পিনারদের আর কিছু করারও ছিল না। পরবর্তীতে কি করবেন আপনি, যখন ৩ জন ফাস্ট বোলার ৬ ওভারে ৬০, ৬৫, ৭০ রান হয়ে যাবে, তখন আর কি করার আছে? এবং যেহেতু আমাদের স্কোরও ছোট ছিল, টোটাল স্কোরটা ছোট থাকার কারণে ওরা ওইভাবেই একই ধাঁচে খেলে গেছেন এবং সুন্দরভাবে জিতে গেছে। এই হলো আমাদের পরিস্থিতি। এখান থেকে বেরিয়ে আসতে হলে আসলে আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আমার কাছে মনে হয় এই হাথুরু সিংকে সরিয়ে, হ্যাঁ, যেমন ইংল্যান্ডে কিন্তু একজন ব্যাটসম্যান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে, ব্র্যান্ডন ম্যাকুলাম। সে কিন্তু ইংল্যান্ডকে আমূল পরিবর্তন এনে দিয়েছে। আমাদেরও উচিত এরকম বিশ্বের একজন নামি দামি হার্ড হিটার ব্যাটসম্যানকে নিয়ে আসা। আমাদের বোলিং সাইড আজীবনই ভালো ছিল, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। সো আমাদের দরকার ব্যাটিং কোচ। হাতুড়ি সিংহে কি ব্যাটিং কোচ না বোলিং কোচ, আমার মানে আই ডোন্ট নো, বা ওনার কাজটাই কি। আর উনি কি কোত্থেকে কি ব্যাটসম্যান, ব্যাটিং কোচ ধরে নিয়ে আসছেন, বোলিং কোচ ধরে নিয়ে আসছেন, যাদের কোনো নাম গন্ধ জীবনে কোনোদিন দেখি নাই ইন্টারন্যাশনাল ম্যাচে। এখনই আদ্রে অ্যাডামস, নিউজিল্যান্ডের প্লেয়ার। আচ্ছা যাই হোক, উনি তো বোলিং কোচ মনে হয়, কি ক্যাম্প জানি ব্যাটিং কোচ। এদের চেঞ্জ করে
আমার কাছে মনে হয় একজন ভালো ব্যাটিং কোচ, হেড কোচ হিসেবে আনেন কিন্তু ব্যাটিং কোচ আনেন, যে টপ অর্ডার মিডল অর্ডার ভালো বুঝবে, তাদের খেলাটা ব্যাট করাটা শিখাইতে পারবে, একজন ব্যাটিং কোচ আনেন। বোলিং যা আমাদের আছে আলহামদুলিল্লাহ, আমরা এটা নিয়ে এগিয়ে যেতে পারি, এটা আমার কোনো সন্দেহ নেই। আমাদের কোচিং প্যানেল আমূল পরিবর্তন করা দরকার ভবিষ্যতের দিকে তাকিয়ে। আগামী T20 2026 সালে তার আগে একটা ভালো সেট আপ তৈরি করে 20-25 জন T20 প্লেয়ার তৈরি করা উচিত। চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে আমাদের তামিম ইকবালকে ফেরত আনা উচিত, আশা করি যে উনি চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলে তারপরে উনি রিটায়ার করুন, যেটা সাকিব আল হাসানও চেয়েছেন। মাহমুদুল্লাহ সাহেব ওনাকেও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডেটা খেলা উচিত। T20 আমার কাছে মনে হয় এই সিরিজই ওনার শেষ করা উচিত, ওনার আর T20 খেলার দরকার নেই মাহমুদুল্লাহ, রিয়াদ। যাই হোক, কালকের খেলাটা আসলেই খুবই আশাহত হয়েছি। যদি আমরা লড়ে হারতাম আমার কোনো দুঃখ ছিল না। হার জিত আছেই, প্রত্যেকটা খেলায় হার জিত থাকবে। একদল জিতবে, একদল হারবে। এটা ক্রিকেট খেলার জন্য প্রযোজ্য, এটা ফুটবলের জন্য প্রযোজ্য, সব খেলার জন্য। কোথায় হার জিত নেই? কিন্তু আপনি লড়ে হারেন, লড়ে জিতেন। তো হারার আগেই বা জেতার আগেই হেরে যাওয়া, এটা খুব খারাপ লাগে। অসহায় আত্মসমর্পণ। মায়াঙ্ক যাদবের নাম শুনেই তো হৃদয় একেবারে মেরে দিয়ে দিলেন। এটা কি ধরনের খেলা? তার বল যাচাই করে খেলো, বলের মেধা যাচাই করে খেলো। যাই হোক, আমি আশাবাদী মানুষ। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, অলওয়েজ বাংলাদেশ ক্রিকেটের সাথে আছি। এইভাবেই দেখবেন আমরা একসময় খারাপ খেলতে খেলতেই ভালো খেলে ফেলব। হ্যাঁ, আমরা সবসময় আমাদের ক্রিকেটারদের পাশে আছি। হ্যাঁ, ওরা যখন মাঠে নামে, আসলে যুদ্ধক্ষেত্রে নামলে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা উচিত। ঠিক আছে? আমি মনে করি এটা একটা যুদ্ধক্ষেত্র, যে আমরা 11 জন খেলি কিন্তু আমরা যে 18 কোটি 18.5 কোটি মানুষ আছি বাংলাদেশে, সবাই যে দেখবেন যে খেলা নাও বোঝে সে বোঝে ভাই স্কোর বোর্ড কত। রিক্সাওয়ালা বলে ভাই জিতছে না হারছে, তখন খুব আফসোসের সহিত বলতে হয় না ভাই জিতে নাই, যদি জিতে হয় ভাই আপনারা 20 টাকা বাড়াই দিলাম, 10 টাকা বাড়াই দিলাম, খুব ভালো লাগে কিন্তু। যাই হোক, আমি আশাবাদী মানুষ। আগামী 2টা ম্যাচ আশা করি বাংলাদেশ ভালো খেলবে, এবং অলওয়েজ আমি একটা জিনিস দেখেছি, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু আমরা ভালো খেলি। সো এই প্রত্যাশায় রইলাম আগামী 2টা ম্যাচের ভালো ফলের আশায়। ভালো খেলে জিতুক বা হারুক কোনো সমস্যা নেই, ভালো খেলুক বাংলাদেশ, এই প্রত্যাশায় রইল বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি। ভালোবাসা রইল বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি, বাংলাদেশের দর্শকদের প্রতি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।